আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বরিশালে ডেভেলপার প্রতিষ্ঠানের চেয়ারম্যানকে নির্যাতন, অভিযুক্ত গ্রেপ্তার। পূর্বাঞ্চলে ভারী বর্ষণের আশঙ্কা, স্বল্পমেয়াদী বন্যার সতর্কতা। চাঁদা দাবির অভিযোগে ফেস দ্য পিপলের সম্পাদক রিপোর্টারের বিরুদ্ধে মামলা, আওয়ামী লীগের করা আইনেই দলটির বিচার সম্ভব। গুলিস্তানে ব্যবসায়ীদের ওপর হামলার প্রতিবাদে জামাতের মিছিল, দীর্ঘ আন্দোলনে ক্লান্তি থাকলেও ধৈর্য ধরতে হবে বিএনপিকে বলেন দুদু। সৌদি আরবে এক সপ্তাহে 15,000-এর বেশি অভিবাসী গ্রেপ্তার আবাসন। শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনে ব্যাপক অভিযান। নিউ ইয়র্কের কোনি আইল্যান্ডে ভয়াবহ গোলাগুলি। স্বাধীনতা দিবসের ছুটি শেষ ভাগে 4 শিশুসহ 8 জন গুলিবিদ্ধ। কেপ ভার্দের চাপের পর কি ঘুরে দাঁড়াবে আর্জেন্টিনা? বিশ্বকাপের টিকিট বাজারে বড় ধস, কমে গেছে 30%-এরও বেশি। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। বরিশালে একটি ডেভেলপার প্রতিষ্ঠানের চেয়ারম্যানকে নিজ কার্যালয়ে ঢুকে মারধর, নির্যাতন এবং অন্ডকোষ চেপে ধরে জোরপূর্বক স্ট্যাম্প ও চেকে স্বাক্ষর নেয়ার ঘটনায় প্রধান 2 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ। রোববার দুপুরে মুস্তাফিজুর রহমান লিটু ও আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আশিক সাইদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় এক ব্যবসায়ীর কার্যালয়ে ঢুকে তাকে মারধর ও নির্যাতন করে জোরপূর্বক স্ট্যাম্প ও চেকে স্বাক্ষর নেওয়া হচ্ছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়। অন্যদিকে আগামী এক সপ্তাহ দেশের পূর্বাঞ্চল, দক্ষিণ পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এর প্রভাবে আগামী 5 দিনের মধ্যে বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ির কিছু এলাকায় নদীর পানি বিপদসীমা অতিক্রম করে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। রোববার নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান এক বিশেষ বার্তায় জানান, 5 জুলাই থেকে 12 জুলাই পর্যন্ত বা সন্নিহিত সময়ে সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগ সহ ভারতের মেঘালয়, আসাম, বরাক অববাহিকা, ত্রিপুরা এবং মিয়ানমারের পার্বত্য উপকূলীয় এলাকায় স্বাভাবিকের তুলনায় 100 থেকে 150 মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাত হতে পারে। চাঁদা দাবি ও মানহানির অভিযোগে ফেস দ্য পিপলের সম্পাদক ও প্রকাশক সাইফুর সাগর এবং ইনভেস্টিগেশন রিপোর্টার মোহাম্মদ ইউসুফের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়ের করা হয়েছে। রোববার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালতে মাসতুল ফাউন্ডেশনের পক্ষে আবু মোহাম্মদ কামরুজ্জামান মামলায় আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমান রাখেন। পরে অভিযোগ আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইকে তদন্ত করে আগামী 10 আগস্টের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ আজাদ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা ফেস দ্য পিপল অনলাইন পোর্টালে বিভিন্ন প্রতিবেদন প্রকাশের পর মাসতুল ফাউন্ডেশনের অফিসে আসেন। এরপর তারা প্রতিবেদন প্রকাশের জন্য 20,000 টাকা এবং প্রেস বিজ্ঞপ্তি প্রকাশের জন্য 15,000 টাকা দাবি করেন। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগের প্রণীত আইনেই দলটির বিচার করা সম্ভব। রোববার দুপুরে নিজ কার্যালয়ের কনফারেন্স রুমে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। চিফ প্রসিকিউটর বলেন, 15.5 বছরের টানা শাসন আমলে দল হিসেবে নানা অপরাধ করেছে আওয়ামী লীগ। সুপিরিয়র রেসপন্সিবিলিটির দায় থেকেও দলটির শীর্ষ নেতারা বহু কর্মকাণ্ড ঘটিয়েছেন। আইন অনুযায়ী এসবের বিচার সম্ভব এবং সেই আইনি কাঠামো আওয়ামী লীগই তৈরি করেছিল। আমাদের এখানে যে ইনভেস্টিগেশনটা চলমান আছে, আমাদের পক্ষ থেকে কোনো ধরনের হস্তক্ষেপ নাই। তদন্ত সংস্থা স্বাধীনভাবে তদন্ত করছে। যদি আওয়ামী লীগের বিরুদ্ধে সংগঠন হিসেবে প্রাথমিক অভিযোগ প্রমাণিত হয়, তারা আমার কাছে রিপোর্ট সাবমিট করলে প্রয়োজনীয় ব্যবস্থা আমি নিব। এটা ব্যক্তি দ্বারাই পরিচালিত হয়, সংগঠন তো আর নিজে কাজ করতে পারে না। সংগঠনের যারা নেতৃস্থানীয় ব্যক্তি তাদের মাধ্যমেই পরিচালিত হয়। সেইখানে দেখতে হবে যে তার ব্যক্তিগত দায়টা কিভাবে ছিল আর সাংগঠনিক দায়টা কেমন করেছে। রাজধানীর গুলিস্তানে ব্যবসায়ীদের উপর চাঁদাবাজ, দখলদার ও সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে মিছিল করেছে জামাতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ। এর আগে শনিবার জামাতের মিছিলে বিএনপির স্থানীয় কর্মীরা হামলা করেছে বলে অভিযোগ ওঠে। ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচে এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং জামাতের নেতাকর্মীরা বিএনপির বিরুদ্ধে বিক্ষোভ করেন। রোববার দুপুরে চাঁদাবাজ, দখলদার, সন্ত্রাসী প্রতিরোধ কমিটির ব্যানারে গুলিস্তানে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়, যা পরে বাইতুল মোকাররম জামে মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। 2 দলের মধ্যে এই সংঘর্ষ রাজধানীর রাজনৈতিক পরিবেশে নতুন উত্তাপ যোগ করেছে। জামাতের নেতারা বলেন, গুলিস্তান এলাকায় বেশ কয়েকদিন ধরে ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করা হচ্ছিল। এই চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। ভিডিও ফুটেজ দেখে তাদেরকে চিহ্নিত করে তাদের আইনের আওতায় যদি না নিয়ে আসা হয়, তাহলে আমরা ঢাকাবাসী সহ 18 কোটি মানুষকে সাথে নিয়ে আমরা চাঁদাবাজকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় এটা আমাদের জানা আছে।
অন্যদিকে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দীর্ঘ 18 বছরের আন্দোলন সংগ্রাম ও নির্যাতনের কারণে দলের ভেতরে অস্থিরতা থাকতেই পারে, তবে বিএনপিকে এখন ধৈর্য ধরতে হবে। তিনি আরও বলেন, বর্তমান সরকারকে দক্ষতা ও ধৈর্যের সঙ্গে সমর্থন দেওয়া প্রয়োজন, কারণ রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে দায়িত্বশীল ভূমিকা রাখা জরুরি। রোববার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয়তাবাদী কর্মজীবী দলের উদ্যোগে আয়োজিত এক দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে অসুস্থ 3 প্রবীণ নেতা মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া এবং জুলাই আগস্ট আন্দোলনে আহতদের আরোগ্য কামনা করা হয়। দেশবাসী গণঅভ্যুত্থানের প্রধান শক্তি হিসাবে বিএনপিকে গ্রহণ করেছে। বিএনপিকে ধৈর্য ধরতে হবে। বিএনপির মধ্যে ছোট বড় অনেক নির্যাতনা তারা ভোগ করেছে। স্বাভাবিক কারণে 18 বছর ধরে তাদের প্রাপ্তি খাতা একেবারে শূন্য। শুধু তারা তা না, তাদের পরিবারও ক্ষতিগ্রস্ত হয়েছে। যে ছেলেটি নিশ্চিতভাবেই চাকরি পাওয়ার কথা ছিল শেখ হাসিনার আমলে, সেটা মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে এক সপ্তাহে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে 15,000-এর বেশি অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে গালফ নিউজ জানিয়েছে, 25 জুন থেকে 1 জুলাই পর্যন্ত বিভিন্ন সরকারি সংস্থার সমন্বিত অভিযানে মোট 15,591 জনকে আটক করা হয়। একই সময়ে 12,000-এর বেশি অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে 7,759 জন, সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনে 4,488 জন এবং শ্রম সম্পর্কিত অপরাধে 3,344 জন রয়েছেন। এছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় আরও 1,629 জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। একই সময়ে আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে 12,292 জনকে ফেরত পাঠানো হয়েছে। ফেরত পাঠানোর আগের আইনি প্রক্রিয়ায় অংশ হিসেবে আরও 16,912 জনকে ভ্রমণ নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। পাশাপাশি 4,174 জনকে ভ্রমণের টিকিট বা বুকিং সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে 27,445 জন আইন লঙ্ঘনকারী অভিবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের ছুটি শেষ ভাগে নিউ ইয়র্ক সিটির কোনি আইল্যান্ড এলাকায় ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে 4 শিশুসহ অন্তত 8 জন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার এবিসি নিউজ নিউ ইয়র্ক পুলিশ বিভাগের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। নিউ ইয়র্ক পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, শনিবার স্থানীয় সময় রাত 10:37 দিকে ব্রুকলিনের পশ্চিমের 31 নম্বর সড়কে গোলাগুলির খবর পায় পুলিশ। খবর পাওয়ার পরপরই কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। এবিসি নিউজ জানিয়েছে, আহতদের মধ্যে 2 জন পুরুষ, 2 জন নারী এবং 4 জন শিশু রয়েছে। শিশুদের বয়স 14, 12, 7 ও 6 বছর। পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ 8 জনের মধ্যে 7 জনের অবস্থা স্থিতিশীল, তবে 21 বছর বয়সী এক নারীর অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ, তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। গোলাগুলির কারণ বা সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় সম্পর্কে পুলিশ কোনো মন্তব্য করেনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ব্যস্ত কোনি আইল্যান্ড এলাকায় এই গোলাগুলির বিষয়ে মন্তব্য জানাতে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা হলেও নিউ ইয়র্ক পুলিশ কোনো সাড়া দেয়নি। প্রত্যাশিতভাবেই আর্জেন্টিনা জয় পেয়েছে, কিন্তু নবাগত কেপ ভার্দে যে এমন প্রতিরোধ গড়ে তুলবে তা খুব কম মানুষই ভাবতে পেরেছিল। প্রায় হারের দ্বারপ্রান্তে গিয়ে দাঁড়ানো ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জন্য এটি ছিল বড় সতর্কবার্তা। এই দৃশ্য অনেককে মনে করিয়ে দিয়েছে 2022 সালের লুসাইল স্টেডিয়ামের সে অঘটনকে, যেখানে পিছিয়ে পড়েও সৌদি আরব আর্জেন্টিনাকে 2-1 গোলে হারিয়েছিল। সে হারই যেন আর্জেন্টিনাকে জাগিয়ে দিয়েছিল। এরপর তারা একে একে সব বাধা ডিঙিয়ে 36 বছরের খরা কাটায় এবং একই ভেন্যুতে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জেতে মেসি হাতে নেন তার অধরা ট্রফি। প্রায় 3.5 বছর পর সৌদি আরবের কথা আবার আসছে কেন? কারণ সেই হারের পর আর্জেন্টিনা হয়ে উঠেছিল অপ্রতিরোধ্য। অন্যদিকে শেষ 16 ম্যাচ শুরুর আগেই ফুটবল বিশ্বকাপের টিকিট বাজারে বড় ধস নেমেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও বেলজিয়ামের মধ্যকার বহুল প্রতীক্ষিত ম্যাচের টিকিটের দাম কয়েকদিনের ব্যবধানে 30%-এরও বেশি কমে গেছে, যা টিকিট বাজারে বিরল ঘটনা। টিকিট মূল্য পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান টিকিটডাটা.com-এর তথ্য অনুযায়ী সিয়াটলে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্র বেলজিয়ামের ম্যাচের সর্বনিম্ন টিকিটের দাম একজন প্রায় $4,000 পৌঁছেছিল, কিন্তু অল্প সময়ের মধ্যেই তা নেমে আসে $1,549। এরপর বসনিয়াকে 2-0 গোলে হারিয়ে শেষ 16 নিশ্চিত করলে যুক্তরাষ্ট্রের ম্যাচে টিকিটের দাম কিছুটা বাড়ে। শনিবার বিকেলে টিকিটের দাম আবার নেমে আসে $1,423, যা আগের 3 দিনের তুলনায় প্রায় 32% কম। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com-এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।